আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যের আলোকেই আমরা প্রশ্নগুলোর সমাধান করব। বলা হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যেমন 32, এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, কারণ এই যে এটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে একটা অঙ্ক, তাহলে দুইটা অঙ্ক আছে। 64, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 15, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 152, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 1040, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমাদেরকে বলল 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো এই সংখ্যাটার যে দুইটা অঙ্ক, ওই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে 7। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তো সংখ্যাটার যে দুইটা অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ককে যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে 7। সংখ্যাটার এককের স্থানের অঙ্ক, দশকের স্থানের অঙ্ক যোগ করলে 7 হবে। যেমন আমি যদি বলি 34, হ্যাঁ 34, প্রিয় শিক্ষার্থীরা, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো এককের স্থানে 4, দশকের স্থানে 3, আমরা যদি 4 আর 3 যোগ করি তাহলে কিন্তু আমরা 7 পেয়ে যাই। তো এখান থেকে কিন্তু এটাই বলা হয়েছে। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, মানে কি? মানে হলো সত্যিকার অর্থে যেই সংখ্যাটা নিয়ে কথা বলা হচ্ছে, যে অঙ্কদ্বয়ের যোগফল 7, ওই সংখ্যাটার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অর্থাৎ এককের অঙ্ক যদি দশকের জায়গায় গিয়ে বসে, দশকের অঙ্ক যদি এককের স্থানে গিয়ে বসে, তাহলে আমরা নতুন করে যেই সংখ্যাটা পাবো তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। আসলে এটা কথাটার মানে বুঝি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এই সংখ্যাটার মধ্যে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ককে যদি যোগ করা হয় তাহলে যোগফল 7 হয়। এই যে সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যদি এই সংখ্যাটার এককের অঙ্ক আর দশকের অঙ্ক তাদের স্থানটা পাল্টায় ফেলে, অর্থাৎ এককের অঙ্ক দশকে গিয়ে বসছে, দশকের অঙ্ক এককে গিয়ে বসছে, তাহলে আমরা নতুন একটা সংখ্যা পাবো না? নতুন সংখ্যা পাবো। বলতেছে নতুন যেই সংখ্যাটা আমরা পাবো, এইটা আগে একদম প্রথমে যেই সংখ্যাটা আমরা পেয়েছিলাম সেটা থেকেও 9 বেশি। নতুন যেই সংখ্যাটা আমরা পাবো, এটা প্রথমে যেই সংখ্যাটা আমরা পেয়েছিলাম তার চাইতেও 9 বেশি। যেমন আমি আপনাকে একটু বোঝানোর জন্য একটু বলি, 34 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এই দুইটা অঙ্ক যোগ করলে কি হয়? 7 হয়। আচ্ছা, এখন যদি একক আর দশকের স্থানের অঙ্ক যদি জায়গা পাল্টায় তাহলে কি হবে? 43 হবে। এককের অঙ্ক দশকে গিয়ে বসলো, দশকের অঙ্ক এককে গিয়ে বসলো, 43। এই যে নতুন করে যে আমরা 43 পাইলাম, এই সংখ্যাটা কিন্তু আগের সংখ্যাটার চাইতে 9 বড়। 34-এর চাইতে 43 কত বড়? 9 বড়। ঠিক আছে, এই হচ্ছে উদ্দীপকের কথাবার্তাগুলো, উদ্দীপকে যা বলছে সেই তথ্যগুলো এখানের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন এখন আমরা প্রশ্নের সমাধানে ঢুকে যাই। ক নম্বর প্রশ্নে কি বলছে? চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যা মানে সর্বপ্রথম যেই সংখ্যার কথা বলা হচ্ছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেই সংখ্যাটা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করার কারণে নতুন যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা লেখো। মানে দুইটা সংখ্যাই বের করো। প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বের করো, এরপরে একক আর দশকের স্থান পাল্টাইলে নতুন যেই সংখ্যাটা আসবে সেটাও বের করো। এবং এই পুরো জিনিসটা করতে হবে কেবলমাত্র এক্সের মাধ্যমে, অর্থাৎ অন্য কোনো চলক এখানে আনতে নিষেধ করা হয়েছে। কথাটা একটু খেয়াল রাখি, অন্য কোনো চলক এখানে আনতে নিষেধ করা হয়েছে। আমরা সাধারণত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা যখন বলা হয় আমরা লিখি, মনে করি একক স্থানীয় অঙ্ক হলো এক্স, দশক স্থানীয় অঙ্ক হলো ওয়াই। একটু দেখেন, তখন আমরা কীভাবে করে লিখি? মনে করি একক স্থানীয় অঙ্ক হলো এক্স,
দশক স্থানীয় অঙ্ক হলো ওয়াই। অতএব সংখ্যাটি হলো এককের অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। ঠিক কিনা? এভাবে করে লিখি কিনা? হ্যাঁ, এভাবে করে লিখি। কিন্তু আজকের এই প্রশ্নে এটা নিষেধ করা হচ্ছে, এখানে কেবলমাত্র চলক হিসাবে এক্সকে ধরতে বলা হচ্ছে, ওয়াইকে যেন আমরা না ধরি। এই জন্যই তারা এই কথাটা বলে দিছে যে তোমরা কেবলমাত্র এক্সের মাধ্যমে পুরো অঙ্কটা তুমি লিখবা, অন্য কোনো চলক যেন অঙ্কের মধ্যে না আসে। ওকে ফাইন, এটাও সম্ভব। কীভাবে করে এটা সম্ভব দেখেন। এটা সম্ভব হচ্ছে, আসলে আমরা সমাধানের মধ্যে চলে যাই, ক নাম্বারের সমাধানে চলে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাই দিই। সহজ আছে। মনে করি প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? আপনাদের তো সবার মনে আছে উদ্দীপকের একদম শুরুতেই বলা ছিল 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 7। এককের অঙ্ক দশকের অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার অঙ্কদ্বয়ের যোগফল 7। প্রিয় শিক্ষার্থীরা, যদি এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করলে 7 হয়, তাহলে এককের অঙ্ক আর দশকের অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে 7 হয়। আমরা যেহেতু এককের অঙ্কটা এক্স ধরে নিলাম, এখন দশকের অঙ্কটা বের করতে চাই, তাহলে দশকের অঙ্ক কি হবে? দশক স্থানীয় অঙ্ক হবে 7 - x। এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক 7 - x। একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক 7 - x। আচ্ছা ঠিক আছে, ওই যে আমরা যে ওয়াই ধরতে পারি নাই, এখন ওয়াই না ধরতে পারার কারণে এক্স দিয়েই জিতে করতে হবে, এটাই হচ্ছে সেইটা। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক 7 - x। আচ্ছা, তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যাটা লিখতে গিয়ে আমরা কীভাবে করে লিখি? এককের অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, এইভাবে করে লিখি কিনা আমরা? এটি তো লেখার সিস্টেম। একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, তো আমরা এইভাবে করে লিখলাম 10 গুণ 7 বিয়োগ এক্স যোগ এক্স, 7 × 10 = 70 বিয়োগ 10x যোগ এক্স, -10x প্লাস এক্স, তাহলে হয় -9x। আমরা বলবো উদ্দীপকে যেই সংখ্যাটার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা হলো 70 - 9x। এক্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এখানে এক্স ব্যতীত আর কেউ নাই, তাহলে এক্সের মাধ্যমে আমরা প্রদত্ত সংখ্যাটিকে প্রকাশ করলাম। আচ্ছা, মনে রাখতে হবে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক 7 - x। তাহলে সংখ্যাটি 70 - 9x। আমাদেরকে বলল ওই সংখ্যাটার একক এবং দশকের স্থানের অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে নতুন যে সংখ্যাটা আসে সেটা দেখাও। তাহলে এককের অঙ্কটা দশকে যাবে, দশকের অঙ্কটা এককে যাবে, তাহলে দশকের অঙ্ক 7 - x, এটা এখন একক স্থানীয় অঙ্ক, এটা এখন একক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক লিখলাম প্লাস 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ আগে যেটা একক স্থানীয় অঙ্ক ছিল সে এখন দশক স্থানীয় অঙ্ক, আগে যেটা দশক স্থানীয় অঙ্ক ছিল সে এখন একক স্থানীয় অঙ্ক। তাহলে যখন অঙ্ক দুইটা স্থান বিনিময় করে তখন সংখ্যাটা হবে এইটা 10x প্লাস 7 - x। আমরা যদি একটু ব্র্যাকেটটা উঠাই দিয়ে যোগ বিয়োগের কাজটা করি, তাহলে নতুন সংখ্যাটা দাঁড়ায় 9x প্লাস 7, 9x প্লাস 7। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের যেই তথ্যগুলো দেওয়া, আমরা একক স্থানীয় অঙ্ক x ধরলাম, দশক স্থানীয় অঙ্ক 7 - x, এবং 7 - x কীভাবে করে আসছে আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন, কারণ এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করলে 7 হয়। তাহলে এককের অঙ্ক তো x, দশকের অঙ্ক কত? 7 থেকে x বিয়োগ করলেই আমরা দশকের স্থানীয় অঙ্ক পাই। তাহলে প্রদত্ত সংখ্যাটা 70 - 9x। আমাদেরকে বলা হলো একক আর দশকের স্থানের অঙ্ক যদি জায়গা পরিবর্তন করে তাহলে নতুন সংখ্যাটা কত হবে? 9x প্লাস 7। ওকে, শেষ। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ মূল যেই সংখ্যার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা নির্ণয় করতে
বলতেছে আমাদেরকে মূল যেই সংখ্যাটা, প্রদত্ত সংখ্যা, মানে সর্বপ্রথম যেই সংখ্যাটা নিয়ে আমরা কথা বলতেছি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, স্থান পাল্টানোর পরেরটা না, কিন্তু একদম প্রথমে যেই সংখ্যাটা, সেটা আমাদেরকে বের করার জন্য বলতেছে। তাহলে চলেন আমরা প্রদত্ত সংখ্যাটা বের করি। তবে প্রদত্ত সংখ্যাটা বের করতে গিয়ে কিন্তু ওই স্থান বিনিময় করার পরের যে সংখ্যাটা, সেটাও আমাদের কাজে লাগবে। আমাদের মূল যেই সংখ্যাটা সেটা নির্ণয় করার জন্য উদ্দীপকের পুরো তথ্যটাই আমাদের কাজে লাগবে। আচ্ছা, চলেন আমরা এখন চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে। সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল যেই সংখ্যাটা সেটা কি, মূল সংখ্যাটা 70 - 9x, আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে নতুন সংখ্যাটা 9x + 7। একটু বোঝার চেষ্টা করি, দুইটা কিন্তু আলাদা আলাদা সংখ্যা। এটা হচ্ছে একদম সর্বপ্রথম যেই তথ্য বলা আছে সেই তথ্য অনুযায়ী এটা সংখ্যা, আর যখন অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তখন এই সংখ্যা। তো দুইটা সংখ্যা কি একই সংখ্যা না ভিন্ন? দুইটা সংখ্যা অবশ্যই ভিন্ন। তাহলে যেহেতু দুইটা সংখ্যা ভিন্ন, তাহলে অবশ্যই তাদের মধ্যে কেউ ছোট কেউ বড়, কারণ ভিন্ন সংখ্যা তো, একই সংখ্যা না। তো যদি একই সংখ্যা হয় তাহলে তো দুইটা সমান, দুটো তো ভিন্ন সংখ্যা, অঙ্কদ্বয় তাদের স্থান পরিবর্তন করছে, তাহলে অবশ্যই তাদের মান পরিবর্তন হয়ে গেছে। যেমন ধরেন 27, এখন যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে 72। মনে করেন 35, যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে 53, তাই না? তাহলে অঙ্কদ্বয় যখন স্থান পরিবর্তন করতেছে তখন তো সংখ্যার মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দুইটা ভিন্ন সংখ্যা, প্রথমে যেই সংখ্যার কথা বলা হচ্ছে 70 - 9x, আর যখন অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে তখন এই সংখ্যাটা, তাহলে দুইটা ভিন্ন সংখ্যা, তাহলে কোনো একটা বড় কোনো একটা ছোট। আমাদের উদ্দীপকে এই কথাটা বলা আছে। উদ্দীপকে কি বলছে আমি এখন একটু বলে দিই। উদ্দীপকে বলছে যে অঙ্কদ্বয় যখন স্থান পরিবর্তন করলো, এর ফলে নতুন যেই সংখ্যাটা পাওয়া গেছে এটা আগের সংখ্যার চাইতে 9 বড়। উদ্দীপকের কথাটা একটু বোঝার চেষ্টা করি। প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার ফলে নতুন যেই সংখ্যাটি পাওয়া গিয়েছে সেটি প্রদত্ত সংখ্যার চাইতে 9 বড়। এটা নাকি বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা উদ্দীপকে বলে দিতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যাটির অঙ্কদ্বয় যখন স্থান বিনিময় করলো, স্থান বিনিময়কৃত সংখ্যাটি প্রদত্ত সংখ্যার চেয়ে 9 বেশি। তার মানে এটা 9 বেশি, তাহলে কি দুই পক্ষ সমান? না, এটা ছোট এটা বড়। যদি দুই পক্ষকে সমান করতে চাই তাহলে যে ছোট তার সাথে বাড়ায় দেন, দুই পক্ষ সমান হয়ে যাবে। আমি যখন এই যে 9 বাড়াই নাই তখন কিন্তু এক পক্ষ ছোট এক পক্ষ বড়। যখন আমি বাড়াই নাই তখন এক পক্ষ ছোট এক পক্ষ বড়। এই ছোটটার সাথে যখন আমি 9 যোগ করে দিলাম তখন কিন্তু উভয় পক্ষ সমান হয়ে গেছে। আমার কাছে আছে 35 টাকা, আপনার কাছে 30 টাকা। তো আমার থেকে টাকা না কমায়া আপনাকে 5 টাকা বাড়ায় দেই, তাহলে তো দুইজনে সমান হয়ে যাব। আমার থেকে কমানোর কি দরকারটা? আপনাকে নয় 5 টাকা বাড়াই দিই, তাহলে তো দুজনেরটা সমান হয়ে যায়, ঠিক না? আচ্ছা, তাহলে এই সেট ছোট ওই সেট বড়, তাহলে ছোটটার সাথে 9 বাড়াই দিই, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি একটু উদ্দীপকে আবার নিয়ে যেতে চাই যাতে করে আপনারা কথাটা পুরোটা স্পষ্ট বুঝতে পারেন। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, মানে নতুন সংখ্যা যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। নতুন যেই সংখ্যা পাওয়া যায় এটি আগের সংখ্যার চাইতে 9 বেশি। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে আগের সংখ্যাটা হচ্ছে 70 - 9x, আর অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার কারণে নতুন সংখ্যা হচ্ছে 9x + 7। তাহলে নতুন যে সংখ্যাটি পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, তাহলে ছোটটার সাথে 9 বাড়ায় দেন, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটা লিখলাম 70 - 9x + 9 = 9x + 7। এখন আর বোঝানোর কিছু নাই, এই লাইনটা বোঝানোই ছিল মূল বিষয়। এটা বুঝে গেল অঙ্ক একদম এখন নর্মালি আপনি করে ফেলতে পারবেন। -9x ওই সাইডে চলে গেল, +7 এই সাইডে চলে আসলো, এবার x এর মান 4 চলে আসছে, শেষ। x এর মান 4।
তাহলে এক্সের মান যখন 4 তখন আমরা সংখ্যাটা বের করতে পারবো। একদম প্রথম থেকে যেই সংখ্যার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা কোনটা? অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার পরের সংখ্যাটা না, কিন্তু একদম শুরু থেকে যেই সংখ্যার কথা বলা হচ্ছে, মূল যেই সংখ্যাটা, সেটা কি ছিল? 70 মাইনাস 9x। তো এই মুহূর্তে আমরা x এর মান পেলাম 4, 70 মাইনাস 4 নং 36, 36, তাহলে 70 থেকে 36 বিয়োগ করলে থাকবে 34। কত থাকে? 34। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় সংখ্যাটি হলো 34। 34 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এবং অঙ্কদ্বয়ের যোগফল কিন্তু 7, 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হয়। এবং এই 34 অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করেন, তাহলে 43। দেখেন তো, একটু খেয়াল করে দেখেন তো, 34 অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে হয় 43। 34 আর 43-এর মধ্যে কিন্তু 9-এর ডিফারেন্স। তাহলে নতুন সংখ্যাটা এটার চাইতে 9 বেশি। এটাই কিন্তু উদ্দীপকে বলা ছিল যে স্থান বিনিময় করলে নতুন যে সংখ্যাটি পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যার চাইতেও 9 বেশি। 43 34-এর চাইতে 9 বেশি। তো 34-এর যদি আমরা 9 যোগ করে দিই তাহলে তো দুই পক্ষ সমান হয়ে যায়। এই হচ্ছে বিষয়, প্রিয় শিক্ষার্থীরা। আশা করি আপনারা অঙ্কটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে প্রদত্ত সংখ্যাটি, মানে 34 প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে, তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে দুইবার কর্ণের মান বের করতে বলছে। একবার বের করতে বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আরেকবার বের করতে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কোনো সমস্যা নাই, আমরা প্রশ্নের সমাধানটা করে ফেলতে পারবো এবং প্রশ্নটা সহজ আছে। আসলে একটু বলি, প্রদত্ত সংখ্যা কত? 34 মানে 34। আমাদেরকে বললো সংখ্যাটির অঙ্কদ্বয়, এই যে একটা অঙ্ক 3 আর একটা অঙ্ক 4, অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে, তার মানে এই যে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে, অর্থাৎ একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এরা দুইজন। আচ্ছা, দৈর্ঘ্য তো বড় হয় তাহলে 4, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ তো ছোট হয় তাহলে 3, এটা হচ্ছে প্রস্থ। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যর প্রস্থ হচ্ছে এই অঙ্ক দুইটা সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে, মানে সেন্টিমিটারে বলতে বলছে। তাহলে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি 3টা এইদিকে দিই, ওইদিকে দিলে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু আবার। ওকে তাহলে এইদিকে 3 দিলাম। দেখেন আমাদেরকে বলছে এই কর্ণের মানটা বের করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা কর্ণের মানটা বের করব, এই কর্ণের মানটা বের করার পরে অঙ্ক শেষ হয় নাই। বলছে কর্ণের মানটা বের করার পরে যেই কাজটা করতে হবে, ওই কর্ণটাকে কোনো একটা বর্গের বাহু ধরার জন্য, এই কর্ণটাকে কোনো একটা বর্গের বাহু হিসেবে ধরার জন্য, ধরেন এই কর্ণের দৈর্ঘ্য 5 বের হইল। তো কর্ণের দৈর্ঘ্য যদি 5 বের হয়, তাহলে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 5। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 5, কারণ তারা বলতেছে আয়তক্ষেত্রের যেই কর্ণ সেটা হবে কোনো একটা বর্গের বাহু, আয়তক্ষেত্রের কর্ণ সেটা হবে কোনো একটা বর্গের বাহু। তাহলে বর্গের বাহু হবে 5 করে। এইবার বলছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2a। √2a মানে কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু 5 √2। মুখে তো অঙ্ক হয়ে যেতেছে। আচ্ছা, তো চলেন আমরা এখন পুরোটা অঙ্কটা করে ফেলি। আমরা এখন লিখব খ নং হতে পাই প্রদত্ত সংখ্যাটা 34। খ নং হতে পাই প্রদত্ত সংখ্যাটা 34। তাহলে অঙ্কদ্বয় 3 এবং 4, 4 বড় 3 ছোট, তাহলে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। ABCD একটি আয়তক্ষেত্র, দৈর্ঘ্য AB, তার মান 4। আর কি নামকরণ আমি করব, অঙ্কের ভিতরে গিয়ে করি। তো এরকমভাবে দৈর্ঘ্য প্রস্থ ধরবো, এরপরে কর্ণের মান বের করে ফেলবো। চলেন, এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। খ হতে পাই প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় 3 এবং 4, 4 বড় 3 ছোট। প্রশ্নমতে ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য AD, এটা হচ্ছে
4 সেন্টিমিটার। এখানের মধ্যে এক্স এটা লেখার কোনো দরকার নাই, তো লেখা তো কোনো দরকার নাই, তাই না? এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এডি 4 সেন্টিমিটার, প্রস্থ সিডি 3 সেন্টিমিটার, কর্ণ এসি, কর্ণ এসি। প্রিয় শিক্ষার্থীরা, আপনি একটু বলেন আয়তক্ষেত্রের যে কর্ণটা, আমরা কি এখানের মধ্যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি কিনা? এটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ তো, হ্যাঁ সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে এসিটা কি নামে আছে? যদিও এই এসিটা আয়তক্ষেত্রের হিসাবে কর্ণ, কিন্তু সমকোণী ত্রিভুজের হিসাবে এই এসিটা কি? অতিভুজ। যদিও আয়তক্ষেত্রের হিসাবে এই এসি হচ্ছে কর্ণ, কিন্তু সমকোণী ত্রিভুজটার হিসাবে এই এসিটা হচ্ছে অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি, আমরা জানি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আমি এসির মান বের করতে চাই, তাহলে এই স্কোয়ারটা ওই সাইডে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। এসি ইকুয়াল টু রুট ওভার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এসি ইকুয়াল টু রুট ওভার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, আচ্ছা, মান বসাই দিলেই অঙ্ক শেষ। দেখেন, তাহলে আমরা এখানের মধ্যে বললাম, সুতরাং নির্ণয় আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু রুট ওভার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম, 5 বের হইল। এসির মান কত বের হইল? 5 বের হইল। এই যে কর্ণ, কর্ণের মান 5। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে তারা বলছিল যে আয়তক্ষেত্রের কর্ণের মান বের করো। আমরা আয়তক্ষেত্রের কর্ণের মান বের করলাম 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রে যে দুইটা কর্ণ থাকে, দুইটা কর্ণের মানই সমান হয়। এদিক দিয়ে যেই কর্ণটা আপনি আঁকতেন ওইটার মানও 5ই হবে, ঠিক আছে, কোনো ভিন্নতা নাই। তো আয়তক্ষেত্রের কর্ণের মান আমরা পেলাম 5 সেন্টিমিটার। ওকে, আমাদেরকে বলছে আয়তক্ষেত্রের যেটা কর্ণ, তাকে কোনো একটা বর্গের বাহু হিসেবে ধরে ওই বর্গের কর্ণর দৈর্ঘ্য বের করো। তোমরা তো এই মুহূর্তে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করছো, ঠিক আছে, ওকে ফাইন। এই কর্ণের দৈর্ঘ্যটাকে এখন নতুন করে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করে ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বলবো, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের কর্ণ যেটা, সেটাই হবে বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 5√2, কারণ এই যে এটা 5 তো, তাহলে 5√2 সেন্টিমিটার। তাহলে একদম সহজ, একদম সহজ। তাহলে আমাদেরকে যেটা বললো গ নাম্বার প্রশ্নটা, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয়কে সেন্টিমিটারে বলে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে, তবে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে কর্ণটিকে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। প্রদত্ত সংখ্যাটা 34, অঙ্কদ্বয় 3 আর 4, 4 বড় 3 ছোট। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় থাকে, প্রস্থ ছোট থাকে। তাহলে দৈর্ঘ্য হিসাবে 4 নিলাম, প্রস্থ হিসাবে 3 নিলাম। তাহলে কর্ণ হচ্ছে এসি, এসির মান পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করলাম 5। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটা, সেটাই হবে বর্গক্ষেত্রের বাহু। তাহলে সেই হিসেবে বর্গক্ষেত্রের বাহু 5, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 5√2 সেন্টিমিটার। তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল। বরিশাল জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে, যেটা স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।